সন্ধ্যা নেমেছে ঢাকার আকাশে। ক্যান্টনমেন্টের ভেতরে বাতাস যেন থমকে আছে। রাডার স্টেশনের পাশে প্যারেড মাঠ অন্ধকারে ডুবে, শুধু দূরের অফিস ভবনের কাচের জানালায় জ্বলছে কয়েকটি নিঃসঙ্গ আলো। বাংলাদেশের বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক অপারেশন ইউনিটের একটি কনফারেন্স রুমে বসে আছেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান। তার সামনে খোলা একটি ল্যাপটপ, তাতে সাদা অক্ষরে ফুটে উঠছে একটি হেডলাইন, বাংলাদেশ টু বিল্ড ইউএভি ফ্যাক্টরি উইথ চায়না, টেক ট্রান্সফার ডিল কনফার্মড। একজন তরুণ কর্মকর্তা ধীরে ধীরে রিপোর্ট পড়তে শুরু করলো। স্যার, ডিসেম্বরের মধ্যেই প্রথম দফার নির্মাণ শেষ হবে। চীন থেকে আসবে প্রযুক্তি ও বিশেষজ্ঞ দল। আগামী বছরের মার্চের মধ্যে প্রথম বাংলাদেশি প্রস্তুত ড্রোন উড্ডয়ন করবে বলে আশা করছি। মাহমুদ হাসান চুপ করে শোনেন, তারপর নিচু গলায় বলেন, এই খবরটাই ভারতকে আজ রাতে ঘুমোতে দেবে না। বাংলাদেশ বিমান বাহিনী ও চীনের যৌথ উদ্যোগে যে ড্রোন ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে, সেটি এক কথায় ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেওয়ার মতো ঘটনা। শুধু অস্ত্র উৎপাদনের সক্ষমতা নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ার পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। চীনের সহযোগিতায় তৈরি হচ্ছে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিসার্চ সেন্টার। শুরুতে যেসব ড্রোন তৈরি হবে, সেগুলোর গঠন ও প্রযুক্তি মূলত হবে গার্ডিয়ান ক্লাসের ISR, ইন্টেলিজেন্স সার্ভাইল্যান্স রিকনেসান্স প্ল্যাটফর্ম, যা সোনাদিয়া, টেকনাফ ও মোংলা উপকূলের উপরে নির্বিচারে নজরদারি চালাতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবারের মতো বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছাতে চলেছে যেখানে সে নিজে থেকে যুদ্ধক্ষেত্রের জন্য উচ্চ প্রযুক্তির হালকা বিমান তৈরি করতে পারবে। তা শুধু রপ্তানি নয়, কূটনৈতিক প্রভাবেও বড় একটি পালাবদল ঘটাবে। বাংলাদেশে এই ড্রোন কারখানার অর্থ অনেক গভীর। এটি শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, বরং পশ্চিমাদের একচেটিয়া আধিপত্যে এক ধরনের চ্যালেঞ্জ। সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, যখন আপনি নিজে ড্রোন তৈরি করতে পারেন, তখন আর আপনাকে মার্কিন বা ইউরোপীয় কোম্পানির মুখাপেক্ষী হতে হয় না। এটা শুধু সামরিক স্বাধীনতা নয়, কূটনৈতিক স্বাধীনতাও। এই কারখানায় প্রশিক্ষণ দেওয়া হবে নতুন প্রজন্মের অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারদের। থাকবে R&D ল্যাব, যেখানে যুদ্ধক্ষেত্রের জন্য কাস্টমাইজড ড্রোন তৈরির সম্ভাবনা থাকবে, যেমন বর্ডার সার্ভাইল্যান্স, সাইবার লিঙ্ক ইউএভি এবং আগাম সতর্কতা ড্রোন। একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী 2 বছরে বাংলাদেশ নিজস্ব ড্রোন নিয়ে দেশের সীমানা পাহারা দিতে পারবে, এমনকি প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হবে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে অস্বস্তিতে যে দেশটি, তা হল ভারত। ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক, যেমন ব্রাহ্ম চেলানেই বা প্রবীণ সাওয়ান্ত, মনে করছেন বাংলাদেশের চীনের সহায়তায় ড্রোন উৎপাদন মানে দক্ষিণ এশিয়ায় চীনের দীর্ঘমেয়াদী প্রভাব প্রতিষ্ঠা। এটি শুধু বাংলাদেশের অস্ত্র কারখানা নয়, লিখেছে টাইমস অফ ইন্ডিয়া, এটি হলো ভারতের কূটনৈতিক ব্যর্থতা। আমরা 15 বছর ধরে বাংলাদেশকে কেবল দেব না পাবো নার খেলায় রেখেছিলাম, আর এখন চীন এসেছে উন্নয়নের হাত ধরে। ভারতের একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ ব্রিফিং অনুযায়ী, বাংলাদেশের ড্রোন কারখানা ও ওভারহোলিং সেন্টার স্থাপিত হলে ভারতীয় সীমান্তে নজরদারির ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের জন্য এটি এক মারাত্মক চ্যালেঞ্জ। চীনের আরেক প্রস্তাব, বাংলাদেশে বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপন, ভারতের ঘুম কেড়ে নিয়েছে। চীনের JF-17 বা কারাকোরাম সিরিজের অনেক বিমানই দক্ষিণ এশিয়ায় ব্যবহৃত হয়, পাকিস্তান, মায়ানমার, এমনকি আফ্রিকার কিছু দেশেও। এসব বিমানের রক্ষণাবেক্ষণের জন্য চীনের বিকল্প কেন্দ্রে বাংলাদেশ হয়ে উঠতে পারে নতুন হাব। সাবেক বিমান কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন ফারুক আহমেদ বলছেন, আপনি যখন বিদেশি বিমানের ইঞ্জিন নিজ দেশে ওভারহোল করতে পারেন, তখন শুধু দেশীয় সক্ষমতা বাড়ে না, বরং অন্য দেশের উপর আপনার কৌশলগত প্রভাবও জন্ম নেয়। ওভারহোলিং ফ্যাক্টরির মাধ্যমে বাংলাদেশ একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, তেমনি আঞ্চলিক সামরিক শিল্পের কেন্দ্রে পরিণত হতে পারবে। গত 15 বছর ভারত বাংলাদেশকে নানান প্রতিশ্রুতির মোড়কে নিজের বসতি রাজনীতি দিয়ে আবদ্ধ রেখেছে। তিস্তা চুক্তি হয়নি, সীমান্ত হত্যাকাণ্ড থামেনি, আর ট্রানজিটের নামে চলেছে একতরফা সুবিধা। চীন যখন বিনিয়োগ, প্রযুক্তি ও সম্মান নিয়ে এগিয়ে এসেছে, তখন ভারত প্রশ্ন তুলেছে নিরাপত্তা উদ্বেগের। এই দ্বিমুখী নীতি নিয়ে বাংলাদেশের কূটনৈতিক পরিমণ্ডলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারত সত্যি চাইতো বাংলাদেশ শক্তিশালী হোক? একটি থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টে বলা হয়, ভারত নিজেদের কৌশলগত উচ্চতায় রাখতে চায় আর বাংলাদেশকে দুর্বল অবস্থানে, যাতে প্রয়োজন হলে চাপে রাখা যায়। কিন্তু চীনের সঙ্গে এসব যৌথ উদ্যোগ ভারতের সেই ব্যূহ ভেঙে দিতে পারে।
বিডার সভায় যে ডিফেন্স ইকোনমিক জোন গঠনের আলোচনা হয়েছে সেটি এই গল্পের সবচেয়ে অব্যক্ত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অঞ্চলে তৈরি হবে সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্যের কারখানা, যেখানে দেশীয় প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ একসাথে কাজ করবে। অর্থাৎ বাংলাদেশ শুধু ড্রোন নয়, ভবিষ্যতে নিজস্ব ট্রেনিং এয়ারক্রাফট, গ্লাস ককপিট, রাডার, যোগাযোগ সিস্টেম, এমনকি হালকা অস্ত্র তৈরি করতেও সক্ষম হবে। বিশেষজ্ঞরা বলছেন, এভিয়েশন প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে তুললে শুধু দেশ নয়, বিদেশেও আমাদের প্রযুক্তি রপ্তানির সুযোগ তৈরি হবে। এটি হবে এক নতুন অর্থনীতির সূত্রপাত। নয়াদিল্লির সাউথ ব্লকে রাত 3:30। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অন্ধকার কক্ষে কেবল একটি কম্পিউটার মনিটরে উজ্জ্বল আলো জ্বলছে। একজন অফিসার বললেন, বাংলাদেশে চীন যে প্ল্যান্ট করছে তাতে সামরিক ড্রোনগুলোর নজরদারি ক্ষমতা কত হতে পারে? আরেকজন উত্তর দিল, কমপক্ষে 350 কিলোমিটার। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু সেনা ক্যাম্প তাদের নজরদারির মধ্যে পড়ে যাবে। কক্ষের ভেতরে কেবল আরেকটি শব্দ, রেড অ্যালার্ট। আর ঠিক সেই মুহূর্তে কক্সবাজারে বাংলাদেশের বিমান বাহিনীর একটি ফিল্ড টিম মাঠে পরীক্ষা চালাচ্ছে প্রথম বাংলাদেশি তৈরি ড্রোন সিগন্যাল ট্র্যাকিং সিস্টেম। ড্রোনটি ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে, নীরব অথচ নির্ভীক। একটি দেশের আত্মমর্যাদার উড্ডয়ন যে কেবল আকাশে হয় না, হয় কৌশলের গোপন অন্ধকারেও।